বংশগতি কি এখানে, যে এই যে বংশ, তাহলে বংশ মানে কি, আমাদের একটা পরিবার, তাই না? এটা কি পরিবার? তো এই যে পরিবার, এই পরিবার থেকে কি হচ্ছে, ক্রমান্বয়ে, অর্থাৎ একটা স্টেজ, দ্বিতীয় স্টেজ, তৃতীয় স্টেজ, ফোর্থ, 4 নম্বর স্টেজ, এই যে স্টেজে স্টেজে কি হচ্ছে, বংশের বিস্তার হচ্ছে, তাই না? মানে বংশবৃদ্ধি হচ্ছে, প্লাস কি হচ্ছে, বংশটা আমাদের থেকে যাচ্ছে। তাহলে এই যে 1 নম্বর যে পরিবার, সেই পরিবার থেকে আবার 2 নম্বর হচ্ছে, 2 নম্বর থেকে 3 নম্বর, 3 নম্বর থেকে 4 নম্বর। দেখো এটা হচ্ছে একটা গতি, তাই না? একটা গতির মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে, সেই জন্য বলা হয় বংশ গতি। এবার এটাকে নিয়ে আলোচনাটা করব কেন, প্রশ্ন হচ্ছে এটাকে নিয়ে আমরা আলোচনা করব কেন। বলে রাখি যে একটা শিশু, একটা শিশুর যে জীবনের যে বিকাশ, আমরা বৃদ্ধি এবং বিকাশ নিয়ে যে আলোচনাটা করেছি, সেখানে কি বৃদ্ধি বলতে কি বোঝায়, যে দৈহিক বৃদ্ধি, তাই না? আর বিকাশ বলতে কি, মানসিক যে বিকাশ, সেটা। এবার এই বংশগতিতে এই দুটো জিনিসই চলে আসছে, বংশগতি এবং পরিবেশ, এই দুটো জিনিসই চলে আসছে। কি দৈহিক যে বিষয়, সেই বিষয়টাও বংশগতিতে চলে আসছে, তার মানসিক বিষয় সেটাও বংশগতিতে চলে আসছে। কিন্তু এই মনটাকে, অর্থাৎ যে মানসিক যে বিষয়, সেই বিষয়টাকে কিভাবে ডেভেলপ করব, কিভাবে ডেভেলপ করা যায়, মানে বংশ থেকে তো মানে কিছু তো পাচ্ছি, এবার বংশ থেকে তো শিশু যখন পাচ্ছে, সেটা তো ডেভেলপ করতে হবে। তাহলে ডেভেলপ করার জন্য হচ্ছে পরিবেশ। ওকে, বোঝা গেল? দেখো কি কি বললাম, যে একটা শিশুর 1 নম্বর দৈহিক বিকাশ, দৈহিক, 2 নম্বর মানসিক, এই যে দৈহিক বিকাশ, বৃদ্ধি, বৃদ্ধি, মানসিক বিকাশ। তাহলে এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে দৈহিক বৃদ্ধি, বা আমরা এটাও বলতে পারি যে দৈহিক বৈশিষ্ট্য, তাই না? দৈহিক বৈশিষ্ট্য। তো একটা জিনিস খুব পরিষ্কার, যে একটা শিশু যখন জন্মগ্রহণ করে, তার যে পূর্বপুরুষ, অর্থাৎ তার পিতামাতা হতে পারে, তার পিতামাতার পূর্বপুরুষ হতে পারে, তাদের যে দৈহিক বৈশিষ্ট্যগুলো থাকে, সেই বৈশিষ্ট্যগুলো নিয়েই কিন্তু সে জন্মগ্রহণ করে। ওকে, তো তাহলে এই যে দৈহিক বৈশিষ্ট্য, এটা কি হতে পারে? দেখো কি হতে পারে, রং হতে পারে, অর্থাৎ গায়ের রং ফর্সা হতে পারে, শ্যামবর্ণ হতে পারে। উচ্চতা হতে পারে, উচ্চতা, এই রংটা আবার চোখের রং হতে পারে। তাহলে উচ্চতা হচ্ছে রং হচ্ছে, এবং যে চুলের যে ধরন, চুলের ধরন, এই যে এইগুলো কিন্তু হচ্ছে। তাহলে দেখো, তাহলে রং, উচ্চতা, চুলের ধরন, এই যে বৈশিষ্ট্যগুলো, তাহলে এই বৈশিষ্ট্যগুলো কোথা থেকে আসছে? নিশ্চয়ই পিতামাতা, না হয় পূর্বপুরুষ থেকে আসছে। সেই জন্য এই পরিবেশ এবং বংশগতি, এই দুটোকে কি বলা হয়েছে, যে বংশগতিকে বা বংশধারাকে বলা হয়েছে অভ্যন্তরীণ প্রভাব। এই বংশগতি বা বংশধারাকে বলা হয়েছে যে অভ্যন্তরীণ প্রভাব। ওকে, অভ্যন্তরীণ প্রভাব। তো এই জিনিসটা, এই যে অভ্যন্তরীণ যে প্রভাবটা, এই প্রভাবটা হচ্ছে কি, আমাদের নেচার, তাই না? এটা কি নেচার। এই যে নেচারটা, এই যে নেচার,
এটা কি প্রকৃতি, তাই না? তাহলে দেখো প্রকৃতি বলতে কি, রং, উচ্চতা, চুলের ধরন, এই প্রকৃতিগুলো। ওকে, এবার যদি বলি পরিবেশ, তাহলে পরিবেশটা হচ্ছে বাহ্যিক প্রভাব, মানে বাইরে, এটাকে বলা হয় নার্চার। ওকে, তো আমরা আগে এটা নিয়ে আলোচনা করি। এবার বিষয় হচ্ছে যে এই বংশধারা বা বংশগতি থেকে আমরা কি পাচ্ছি, দৈহিক বৃদ্ধি বা দৈহিক বৈশিষ্ট্য, এরপর হচ্ছে মানসিক বৃদ্ধি বা মানসিক বৈশিষ্ট্য, মানসিক বৈশিষ্ট্য। তাহলে মানসিক বৈশিষ্ট্যটা কি, দেখো এখানে মানসিক বৈশিষ্ট্য বলতে বুদ্ধি, বুদ্ধি, চিন্তা, এই বুদ্ধি চিন্তা এগুলো কি, এগুলো সব হচ্ছে মানসিক বৈশিষ্ট্য। তাহলে আমরা বলি যে অল্প বুদ্ধি সম্পন্ন, মধ্যম বুদ্ধি সম্পন্ন, বেশি বুদ্ধি সম্পন্ন, এইভাবে বলি। তাহলে এই বুদ্ধিটা আসছে কোথা থেকে? নিশ্চয়ই পরিবার থেকে আসছে, বংশগতি থেকে আসছে। বেশ, এরপর দেখো প্রক্ষোভ। প্রক্ষোভ কি, প্রক্ষোভ হচ্ছে রাগ, ভয়, ঘৃণা, এগুলো হচ্ছে প্রক্ষোভ। বেশ, তাহলে প্রক্ষোভটাও পেলাম। এছাড়াও কি, ওই যে শিশুটা তার যে প্রকৃতি, সেই প্রকৃতিটাও আমাদের বুঝতে পারছি। তাহলে কি কি পেলাম দেখো, বুদ্ধি, এটা ভালো হতে পারে খারাপও হতে পারে, চিন্তা ভালো হতে পারে খারাপও হতে পারে, প্রক্ষোভ ভালো হতে পারে খারাপও হতে পারে, প্রকৃতি ভালো এবং খারাপ দুটোকে নিয়ে যে বৈশিষ্ট্যটা ফুটে উঠছে সেটা হচ্ছে তার প্রকৃতি। ওকে, এবার এছাড়াও এছাড়াও আর একটা যে বিষয়, এই দুটো ছাড়াও আর একটা আমাদের বৈশিষ্ট্য বংশগতি থেকে চলে আসে, সেটা কি, জৈব মানসিক। এটাকে কি বলা হয়, জৈব মানসিক বা মনোপ্রকৃতি, বা এটাকে বলা হয় মনোপ্রকৃতি বৈশিষ্ট্য, মনোপ্রকৃতিগত বৈশিষ্ট্য। এটাতে কিছু নয়, এটাতে জাস্ট মুডটা, অর্থাৎ অনেক সময় কি হয় যে যেসব বাবা মায়ের মেজাজ খুব বেশি হয়, দেখা যায় তাদের বাচ্চাদেরও মেজাজটা একটু বেশি হচ্ছে। বা অনেক বাবা মায়ের কি হয়, খুব ধীর এবং স্থির হয়, দেখা যায় যে তাদের বাচ্চাদেরও কি হচ্ছে, ধীর স্থির হচ্ছে। তো একটা শিশুর যে বিকাশ, সেই বিকাশটা কিন্তু আমরা আগে পড়েছি যে মাতৃগর্ভ থেকেই শুরু হয়ে যায়। সেই জন্য যখন শিশু মাতৃগর্ভে থাকে তখন থেকে তার মা যে বৈশিষ্ট্যগুলো, মানে যেসব কাজকর্মগুলো করে, সেগুলো কিন্তু তার মধ্যেও দেখতে পাওয়া যায়। ওকে, ওই যে জায়গা থেকে, ওই জায়গা থেকে যে একটা শিশুর যে আস্তে আস্তে যে বৈশিষ্ট্যগুলো ফুটে উঠছে, তখন দেখবে সমাজ আলোচনা আমরা বলে কি যে এটা ঠিক বাবার মতো বা এটা ঠিক মায়ের মতো, এরকম করে থাকে। তো তো এই যে বলাটা, এটাই হচ্ছে বংশগতি, বা এটা হচ্ছে বংশগতি থেকে পাওয়া যাচ্ছে। এবার এই বৈশিষ্ট্যগুলো কিভাবে আসে, এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে আসে দুই ভাবে, দুই ভাবে আসে, এক প্রত্যক্ষ, এক হচ্ছে পরোক্ষ। তাহলে প্রত্যক্ষ কি আর পরোক্ষ কি, দেখো বলে রাখি যে প্রত্যক্ষ বৈশিষ্ট্য হচ্ছে যেটা সরাসরি বাবা মায়ের কাছে থেকে আসে, সেটা হচ্ছে প্রত্যক্ষ বৈশিষ্ট্য। দেখবে এক্সাম্পল হিসেবে বলছি যে অনেক সময় অনেক বাচ্চা যে বৈশিষ্ট্যগুলো থাকে, দেখবে অনেক উন্নত বুদ্ধি সম্পন্ন, বাবা মা হয়তো বুদ্ধি অতটা নেই, কিন্তু বাচ্চা অনেকটা উন্নত বুদ্ধি সম্পন্ন। তার মানে এটা কোথা থেকে এলো, এটা হলো তার পূর্বপুরুষ থেকে, তার পূর্বপুরুষের কেউ এরকম উন্নত বুদ্ধি সম্পন্ন ছিল, সেখান থেকে কিন্তু এসছে। তো এই বিষয় নিয়ে বিভিন্ন রকম পরীক্ষা হয়েছে, এই বিষয় নিয়ে কিন্তু অনেক পরীক্ষা হয়েছে। বেশ, তাহলে এই যে পরীক্ষাগুলো করেছিল, যেমন গ্যালটন, গ্যালটন একটা সমীক্ষা করেছিলেন যে তিনি কতগুলো অল্প বুদ্ধি সম্পন্ন বাবা মাকে ডেকেছিলেন, আবার কতগুলো কি একটু বেশি বুদ্ধিমান সম্পন্ন। তো তাদের যে পরিবার,
বেশি বুদ্ধিমান সম্পন্ন তাদের যে পরিবার, দেখা গেছে যে তাদের পরিবারের বেশিরভাগই কিছু একটা কাজ করে, মানে ভালো কাজ করে, মানে ভালো 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 জায়গাতে তারা কিন্তু প্রতিষ্ঠিত। তাদের যে শিশু জন্মগ্রহণ করেছে ভবিষ্যতে সেই শিশু কিন্তু ভালো জায়গাতে প্রতিষ্ঠিত হয়েছে। আবার দেখা গেছে যে যারা হয়তো অল্প বুদ্ধি সম্পন্ন, তাদের যে পূর্বপুরুষ তারাও কিন্তু সেই অল্প বুদ্ধি সম্পন্নই ছিল। এবার সেখান থেকে কি হয়েছে, তাদের যে বাচ্চা, সেই বাচ্চা ধরো 100টার মধ্যে একজনও কিন্তু ওই তাদের মতনই অল্প বুদ্ধি সম্পন্ন হয়েছে। তো এইভাবে অনেকগুলো পরীক্ষা করা হয়েছে, যেমন একটা গ্যালটনের পরীক্ষা বললাম, 2 নম্বর হচ্ছে ম্যাক পারসনের পরীক্ষা, তৃতীয়ত হচ্ছে ডাগডেলের পরীক্ষা, ডাগডেল। তো এদের যে সমীক্ষা, এই সমীক্ষাগুলো থেকে প্রমাণ পাওয়া যায় বা উঠে এসেছে কি, যে একটা বাচ্চার বড় হওয়াটা বা কিছু গ্রহণ করাটা হচ্ছে ওই বংশগতি থেকেই আসে। ওকে, তো তাহলে বিষয় হচ্ছে তাহলে পরিবেশ কি কাজ করে, তাই তো? পরিবেশ কি কাজ করে, দেখবে এই বংশগতিটা হচ্ছে কোনো একটা বাচ্চার সম্ভাব্য ফলাফল, কোন একটা বাচ্চার সম্ভাব্য ফলাফল। এক্সাম্পল হিসেবে যদি ধরে নিই, ধরো এটা হচ্ছে একটা লাস্ট জায়গা, কি একটা বাচ্চা এই জায়গা পর্যন্ত যেতে পারে, এই জায়গা পর্যন্ত যেতে পারে, তার মধ্যে সম্ভাবনা আছে। কিভাবে বুঝলাম? না তো তার বংশগতি থেকে। এবার এই বাচ্চাটাকে এতদূর পর্যন্ত নিয়ে আসবে কে, নিয়ে আসবে কে, এই যে আশাটা, এটাই হচ্ছে পরিবেশ। প্রথম কথা কি বললাম, যে বংশগতি একটা সম্ভাব্য বিষয়কে ঠিক করে, যে একটা বাচ্চা কতদূর যেতে পারে, কিন্তু সেই পর্যন্ত কে নিয়ে যাবে, নিয়ে যাবে কে, পরিবেশ নিয়ে যাবে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে কি, যে বংশগতি। এবার এই বংশগতির যে জিনগত প্রভাব, এখান থেকে হয়তো কোশ্চেন আসতে পারে। তাহলে দেখো কি হচ্ছে, যে নারী আর পুরুষ জিনগত প্রভাবটা কিভাবে আসছে, দেখো কি হচ্ছে, শুক্রাণু ডিম্বাণু। তো এখান থেকে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে কি হচ্ছে, এটা জনন, জনন থেকে দেখো নিষেক, নিষেক থেকে ভ্রূণ সঞ্চার। এই যে ভ্রূণটা সঞ্চার হচ্ছে, সেইখান থেকেই কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, তার বিকাশের শুরু হচ্ছে। তো এই যে আমাদের দেখো, এই যে নিউক্লিয়াস থেকে ক্রোমোজোম, এই ক্রোমোজোম কটা, 23টি। তাহলে শুক্রাণু থেকে 23টি ক্রোমোজোম, এইখানেও কিন্তু 23টি, তাই না? তাহলে এই দুটো মিলিত হয়ে কি হচ্ছে, 46। তাহলে এই যে জোড়া 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 ক্রোমোজোম, 23 জোড়া 23 জোড়া, তাহলে কি হলো, টোটাল কতগুলো হলো, 46টি। তাহলে এই যে 46টি যে ক্রোমোজোম, এটা মিলিত রূপ কি, এটার মিলিত রূপ হচ্ছে জিন। তাহলে বংশগতির প্রধান কি হচ্ছে, প্রধান হচ্ছে জিন। অর্থাৎ বংশগতিটা কোথা থেকে আমরা পাচ্ছি, না তো জিন থেকে প্রভাবটা। বোঝা গেল? এবার আমরা কিছু বৈশিষ্ট্য জেনে নিই। যে 1 নম্বর বৈশিষ্ট্য দেখো কি, প্রত্যেক প্রাণী, প্রত্যেক প্রাণী তার নিজস্ব বৈশিষ্ট্য সম্পন্ন জীব প্রদান করে। অর্থাৎ কি বললাম, যে জিন, ওই জিনটা যে সৃষ্টি হচ্ছে, ওই জিনটা কিন্তু সবার আলাদা আলাদা আলাদা। তাহলে প্রত্যেক প্রাণী কিন্তু তার নিজস্ব বৈশিষ্ট্য সম্পন্ন কি জীব প্রদান করে। এবার দ্বিতীয়ত হচ্ছে একটা, যে বংশগতির যে ঝোঁকটা, অর্থাৎ বাবা মা, বাবা মা থেকে যে ছেলে বা মেয়ে যেটা হচ্ছে, যদি ধরা হয় যে উচ্চতা, উচ্চতা বা গায়ের রং বা ধরো তোমার বুদ্ধি, ঠিক আছে, এই জিনিসগুলো সবসময় অ্যাভারেজের দিকে যায়। যে একই হবে সেটা নয়, সবসময় অ্যাভারেজের দিকে যায়। মনে রাখবে, তাহলে বংশগতির যে ঝোঁক, সেটা সবসময় অ্যাভারেজের দিকে যায়। অর্থাৎ ধরো
লম্বা বাবা লম্বা মা, লম্বা বাবা লম্বা মা। তো তার যে ছেলে বা মেয়ে হবে সেটা কিন্তু উঁচুর দিকে যাবে, সেটা কিন্তু নিচের দিকে যাবে, ঠিক আছে? তাহলে এটা শর্টের দিকে যাচ্ছে, অর্থাৎ নিচের দিকে যাচ্ছে। তাহলে বাবা এবং মা দুজনেই কিন্তু লম্বা, বাবা এবং মা দুজনেই কিন্তু লম্বা। তাহলে লম্বা হলে যে বাচ্চা আরো লম্বা হবে তার কোনো মানে নেই, সেটা হয় না। কি হয়, সবসময় অ্যাভারেজ দিকে যায়। তাহলে বাবা মা যদি লম্বা হয় বাচ্চা কিন্তু নিচের দিকে যাবে, ওকে। আবার বাবা মা যদি শর্ট হয় তাহলে এটা কি হবে, ছেলে কি হবে, উপরের দিকে যাবে, অর্থাৎ উন্নত। উন্নত মানে বাবা মা যদি শর্ট হয় ছেলে সবসময় উপরের দিকে যাবে, এটাকে বলা হয় অ্যাভারেজ। এছাড়াও পিতা মাতা, পিতা মাতা যেরকম হবে সেই রকমই যে সন্তান সবসময় হবে এটাও কিন্তু নয়, ওকে। কেন? তার কারণ হচ্ছে আমরা কি বললাম যে প্রভাব হচ্ছে দুটো, একটা হচ্ছে প্রত্যক্ষ প্রভাব, একটা হচ্ছে পরোক্ষ প্রভাব। তাহলে প্রত্যক্ষ প্রভাব যেটা সেটারও যেমন ভ্যালু আছে, পরোক্ষ প্রভাবেরও ভ্যালু আছে। তাহলে সন্তান বাবা মা যেরকম সেরকমই যে সবসময় হবে সেটা নয়, ব্যতিক্রম হয়। তাহলে সেই ব্যতিক্রমটা কিন্তু জিনকে ছাড়ে না, বাবা মাকে ছেড়ে দিচ্ছে। তাহলে জিন কার পাচ্ছে, পরোক্ষভাবে জিনটা পাচ্ছে। তাহলে এটাও একটা বৈশিষ্ট্য, কি ল অফ ভ্যারিয়েশন বলা হয়। কি বলা হয়, ল অফ ভ্যারিয়েশন। অর্থাৎ সন্তানরা পিতা মাতা মতো হলেও কখনো কখনো এর ব্যতিক্রমও হয়ে থাকে, ওকে। বেশ, এরপর কিছু আছে যে পৃথকীকরণ। পৃথকীকরণ যেমন আমাদের জীববিজ্ঞানী, জীববিজ্ঞানী কে ছিলেন, যে মেন্ডেল, তাই না? জীববিজ্ঞানী মেন্ডেল যে পরীক্ষাটা করেছিলেন এখানে তিনি দুটো জিনিস বলেছিলেন, যে পৃথকীকরণ, একটা পৃথকীকরণ আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ স্বাধীন। কি পৃথকীকরণটা কি আগে বলে নি, যে দুটি আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন বাবা মা, তাহলে দুটো আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন বাবা মা তাদের থেকে কিন্তু যে সন্তান জন্মগ্রহণ করছে তাদেরই বৈশিষ্ট্য পাচ্ছে। কিন্তু দুটো পৃথক বৈশিষ্ট্য সম্পন্ন বাবা মা যদি হয় তাদের যে সন্তানটা হচ্ছে, ঠিক আছে, সেটা একটা পার্থক্য থেকে যাচ্ছে। অর্থাৎ পৃথক বৈশিষ্ট্য সম্পন্ন বাবা মা কখনোই মিশবে না। বোঝা গেল? এটা হচ্ছে কি পৃথকীকরণ। ল অফ ইন্ডিপেন্ডেন্ট কি, যে দুটি আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন স্বাধীনভাবে যে বংশ পরম্পরা চলে আসছে সেটাও কিন্তু আলাদাভাবেও হতে পারে। অর্থাৎ একটা বংশ কি হচ্ছে না, তো তার যে জিনটা সেটা স্বাধীনভাবে চলে আসছে। হ্যাঁ, সবসময় এই যে স্বাধীনভাবে চলে আসাটা এটা কিন্তু তার নিজস্ব বৈশিষ্ট্য, তার কিন্তু এটা নিজস্ব বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? এটা জিনের বৈশিষ্ট্য। বোঝা গেল? তাহলে এই যে জিনগত যে পৃথকীকরণ বললাম, জিনগত যে স্বাধীনতা বা জিনগত যে পার্থক্য, ঠিক আছে, এটাও কিন্তু কিসের জন্য হচ্ছে, এটাও বংশগতির জন্য হচ্ছে। এবার ক্লাসরুমের মধ্যে ঠিক এত রকমের বাচ্চা আমাদের পড়তে আসে, তাহলে এত রকমের বাচ্চাকে সঠিক পথটা দেখাতে গেলে বা সঠিক সম্ভাবনায় নিয়ে আসতে গেলে, তাহলে কি বললাম, যে সবার প্রত্যেকটা বাচ্চার সম্ভাবনা কিন্তু একটা জায়গায় নয়। কি কারোর হয়তো এত দূরের সম্ভাবনা আছে, ধরো এখানে একটা বাচ্চা, তাহলে সম্ভাবনা এত দূর, কারো হয়তো এত দূর, কারো এত দূর। তাহলে এই যে পার্থক্যটা হচ্ছে, নিয়ে আসছে, তাহলে এখান থেকে যে আসছে এত দূরে, এখান থেকে আসছে এত দূরে, আবার এটাও আসছে, তাহলে এইটাকে কে করাচ্ছে? এটাকে করাচ্ছে পরিবেশ, তাই না? তাহলে দেখো একটা বাচ্চার সম্ভাবনা যা কিছু সব জিন থেকে চলে এলো, কিন্তু ওটা তো বিকাশ ঘটাতে হবে। তাহলে ওই বিকাশটা ঘটাবে কে? এই ঘটাবে পরিবেশ। আর এই ঘটানোর যে দায়িত্ব, সেই দায়িত্বটা কার? সেই দায়িত্বটা হচ্ছে এক শিক্ষক। সেই দায়িত্বটা কার? সেটা হচ্ছে শিক্ষক। বেশ, এই যে শিক্ষক,
2 নম্বর কে? 2 নম্বর হচ্ছে সমাজ। সমাজ এটা হচ্ছে আমাদের কে? পরিবেশের অন্তর্গত। তাহলে শিক্ষক মহাশয় কি করবেন? পরিবেশ সৃষ্টি করবেন। এই সমাজ কি করবে? পরিবেশ সৃষ্টি করবে। বেশ, এর আগে আমরা বলি যে পরিবেশ কি? পরিবেশ কি? তাহলে দেখো, পরিবেশ মানে হচ্ছে, আমি আগেই বললাম যে নেচার, আর একটা হচ্ছে নারচার। তাহলে নারচারটা কি? নারচারটা হচ্ছে যে বাহ্যিক প্রভাব। নারচারটা কি? নারচারটা হচ্ছে যে বাহ্যিক প্রভাব, মানে তার মধ্যে ভিতরে তো যা হওয়ার হয়ে গেল, বংশগত দিকে চলে এলো, তাহলে সেটাকে এবার পরিবর্তন করবে, মানে বিকাশ ঘটাবে কে? বাহ্যিক প্রভাব। তাহলে শিক্ষক বাহ্যিক, সমাজ বাহ্যিক, পরিবেশ কি? দুটোই তো পরিবেশের অন্তর্গত। সেই জন্য পরিবেশ কাকে বলা হয়? পরিবেশ কাকে বলা হয় আমরা কি বলবো? পরিবেশ হচ্ছে পরিবেষ্টিত করে থাকা যেসব উপাদান আমাদেরকে পরিবেষ্টিত করে থাকে, সেটা হচ্ছে পরিবেশ। ওকে, যেসব উপাদান আমাদেরকে পরিবেষ্টিত করে থাকে। তাহলে এটা হচ্ছে, ধরো একটা স্টুডেন্ট যদি হয়, তাহলে এই যে পরিবেষ্টিত করে আছে, তাহলে যেসব উপাদান এই স্টুডেন্টটাকে পরিবেষ্টিত করে আছে, সেটা হচ্ছে পরিবেশ। তাহলে এই উপাদানগুলো কি কি? তাহলে এই উপাদানগুলো বিভিন্ন রকম হতে পারে। ঠিক আছে, তাহলে এই উপাদানগুলো আমাদের যে বিভিন্ন রকম হতে পারে, সে যখনই আমাদের সমাজকে চেঞ্জ করার চেষ্টা করবে, মানে সমাজকে যে চেঞ্জ করব, সেই সমাজকে চেঞ্জ করার জন্য আমাদের দরকার ভালো গাইড। অর্থাৎ ভালো গাইড মানে একটা স্টুডেন্ট, স্টুডেন্ট কি করবে? সমাজকে পরিবর্তন করবে। তাহলে একটা স্কুল হচ্ছে সমাজেরই ক্ষুদ্র সংস্করণ, তাই না? কিভাবে বলা হয়? দেখবে একটা স্কুলের মধ্যে যা যা ঘটে, সমাজের মধ্যে তাই তাই ঘটে। তো স্টুডেন্ট যখন স্কুলে যাচ্ছে, যদি একটা ভালো পরিবেশ পায়, ভালো বন্ধু বান্ধব পায়, সবকিছু যদি ভালো পায়, অটোমেটিক তার প্রতিফলনটা সে সমাজে ভালো কিছুই আসবে। তার কাছ থেকে যে প্রতিফলনটা আসবে সমাজে ভালো কিছুই আসবে। তাহলে অটোমেটিক সমাজটাও উন্নত হবে। তাহলে সেটাই বলতে চাইছে যে বংশগতি তার যে সম্ভাবনাগুলো নিয়ে এলো, সেই সম্ভাবনাগুলোকে সঠিকভাবে পরিচালনা করবে কে? কে করবে? পরিবেশ করবে। তাহলে পরিবেশের মধ্যে কে আছে? বিভিন্ন রকম উপাদান আছে, যা ওই শিশুটাকে পরিবেষ্টিত করে আছে, তাকে আমরা পরিবেশ বলে থাকি। এবার এই পরিবেশটা কিভাবে শিক্ষার ক্ষেত্রে কাজে লাগে, সেটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। বেশ, তাহলে দেখো, এই যে বিকাশ প্রক্রিয়াটা কি হচ্ছে, যে শিক্ষা ক্ষেত্রে বংশগতি এবং পরিবেশ, তাহলে এই দুটো কিভাবে কার্যকর হচ্ছে। প্রথমে বলি যে বিকাশ বংশগতি ইনটু পরিবেশ। বিকাশ সমান হচ্ছে বংশগতি ইনটু পরিবেশ। এবার এই দুটোকে সঠিকভাবে কার্যকর করে কে? সময়। সময়। এবার দেখো, বংশগতির প্রভাব। তাহলে প্রথম কথা হচ্ছে, বংশগতি আমি কি বললাম, যে বংশগতি সম্ভাবনাকে তৈরি করে রাখে, তার মধ্যে প্রকৃত সম্ভাবনা থাকে, কিন্তু সেটাকে বের করে নিয়ে আসবে কে? পরিবেশ। তাহলে কি কি সম্ভাবনা থাকে দেখো, প্রথম কথা হচ্ছে ব্যক্তির বৈষম্য। তাহলে একটা ক্লাসরুমের মধ্যে বিভিন্ন রকম স্টুডেন্ট থাকে, অর্থাৎ বিভিন্ন ব্যক্তি বৈষম্য স্টুডেন্ট থাকছে। তাহলে তাদের যে শিক্ষা, সেই শিক্ষাটা দিতে গেলে সঠিক বিষয় নির্বাচন করতে হবে, যে কিভাবে আমি শিক্ষা দেবো, মানে কোন ধরনের বিষয় আমাদের শিক্ষা দিলে তারা গ্রহণ করতে পারবে, তাই না? তাহলে সবাই তো সব রকম শিক্ষা গ্রহণ করতে পারে না। তাহলে যে এমন একটা শিক্ষা দিতে হবে যেটা সবাই গ্রহণ করতে পারে। তাহলে ব্যক্তির যে বৈষম্য, সেটা কিন্তু বংশগতির দ্বারাই আসছে। বৌদ্ধিক ক্ষমতা, বিভিন্ন শিশুর যে বৌদ্ধিক ক্ষমতা, সেটা কিন্তু বিভিন্ন হয়। কেন হয়? দেখো, বংশগতি থেকেই আসছে।
ব্যক্তিত্বের বিকাশ, ব্যক্তিত্বের বিকাশ কি এটা? দেখবে অনেক বাচ্চা কি হয়, হয়তো সমাজে ভালো করে মিশতে পারে না, আবার অনেক বাচ্চা সমাজে প্রত্যেকটা মানুষের সঙ্গে ভালো করে মিশতে পারে, এবং যে মিশতে পারছে না সে যদি সঠিক পরিবেশটা না পায়, দেখো এখানে চলে এসে এবার এই যে সঠিক শিক্ষা, কি সঠিক শিক্ষা যদি সে না পায়, তাহলে এই যে ব্যক্তিত্বের যে বিকাশ সেটাও কিন্তু ঠিক হবে না। তাহলে একটা বাচ্চা সে সমাজের সঙ্গে ভালো করে মিশতে পারছে না, তার মানে সে খারাপ নয়, তার মধ্যে যে অল্প বুদ্ধি সেটাও নয়, অ্যাকচুয়ালি তার মধ্যে কথা বলার ক্ষমতাও আছে, সবকিছুই আছে। তাহলে সেটার বিকাশ কে ঘটাবে? ঘটাবে কি পরিবেশ। তাহলে কিসের দ্বারা ঘটাবে? সঠিক পরিবেশ, অর্থাৎ সঠিক শিক্ষা। তাহলে এই সঠিক যে শিক্ষাটা, সেই শিক্ষাটা দেবে কিভাবে? পদ্ধতি অবলম্বন করে। কি? পেডাগজি। কি বললাম আগে? আমরা কি পড়েছিলাম যে পেডাগজিক্যাল অ্যানালাইসিস কেন করি, পেডাগজি কেন করি, এই কারণে আমরা পেডাগজি পড়ি যে ব্যক্তি বৈষম্যযুক্ত একটা ক্লাসরুম, সেখানে আমরা কোন ধরনের শিক্ষা দেব সেটা পুরোপুরি নির্ভর করবে কতটা সঠিক শিক্ষা আমরা দিতে পারছি। তাহলে যতটা সঠিক পদ্ধতিতে আমরা শিক্ষা দিতে পারবো, স্টুডেন্টরা ততটা গ্রহণ করবে এবং তাদের যে সামাজিক বিকাশ সেটাও কিন্তু হয়ে থাকবে। তাহলে দেখো সঠিক পদ্ধতিতে অর্থাৎ পেডাগজিক্যাল যে বিষয় সেটা যদি আমরা ইউজ করতে পারি, তাহলে কি হবে? সঠিক শিক্ষা দিতে পারছি। সঠিক শিক্ষা দিতে পারলে অটোমেটিক যে বাচ্চা কথা বলতে পারছিল না, সমাজের সঙ্গে মিশতে পারছিল না, সে দুদিন পর সমাজে মূল স্রোতে ফিরে আসবে। অটোমেটিক তার মধ্যে একটা আত্মবিশ্বাস জাগ্রত হবে। আত্মবিশ্বাস জাগ্রত হলে সে কি হবে? সমাজে তার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাগুলোর বিকাশ হবে। নেক্সট দেখো এই যে ব্যক্তি বৈষম্য। তাহলে এই ব্যক্তি যে বৈষম্য সৃষ্টি হয়েছে কোথা থেকে এসেছে? কি বললাম না, তো বংশগতি থেকে এসেছে। তাহলে বংশগতি থেকে তো আসবেই। তাহলে ব্যক্তি বৈষম্য যখন দেখা দেবে, তাহলে সেটা তো সমাজের মধ্যেও প্রস্ফুটিত হবে, তাই না? তাহলে ব্যক্তি বৈষম্য একটা ক্লাসরুমের মধ্যে আছে, সমাজে থাকবে না, সেটা তো হয় না। আগেই বললাম যে ক্লাসরুম, আমাদের যে ক্লাসরুম বা বিদ্যালয়, সেটা হচ্ছে সমাজেরই একটা ক্ষুদ্র সংস্করণ। তাহলে ক্লাসরুমের মধ্যে যা যা হচ্ছে, মানে স্কুলের মধ্যে যা যা হচ্ছে, সমাজের মধ্যে তাই তাই তো হবে। তাহলে ব্যক্তি বৈষম্য যদি স্কুল থেকে ঠিক না করা হয়, তাহলে সমাজটা কিভাবে উন্নত হবে? এই যে ব্যক্তি বৈষম্যের জন্য এটাকে গঠন করতে হবে, এটাকে ঠিক করতে হবে। তাহলে ঠিক করার জন্য কি করতে হবে? পরিবেশ, সঠিক পরিবেশ দরকার। বৌদ্ধিক ক্ষমতা, কি বলেছিলাম দেখো, বৌদ্ধিক ক্ষমতা কোথা থেকে পাচ্ছে? বংশগতি থেকে পাচ্ছে। তাহলে এই বৌদ্ধিক যে ক্ষমতা, তার যে বিকাশ, সেই বিকাশটাও কি পরিবেশের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে দেখো শিক্ষায় বা শিক্ষা ক্ষেত্রে তাহলে বংশগতি এবং পরিবেশ দুটোই দেখো খুব সুন্দরভাবে কাজ করছে। এই জন্যই এইটা বংশগতি এবং আমাদের যে পরিবেশ, এটা শিক্ষা ক্ষেত্রে রাখা হয়েছে। ওকে, এর বাইরে আশা করি আর কিছু নেই, জাস্ট এটাই জেনে রাখো, এটার মধ্য থেকে তোমাদের কোশ্চেনটা আসবে। এবার যদি শর্ট কোশ্চেন আমি আলোচনা করব, আগে ক্লাসটা করে নাও। শর্ট কোশ্চেন আমাদের যে নতুন আবার ব্যাচ লঞ্চ হচ্ছে, সেই লঞ্চে সেই ব্যাচের মধ্যে গিয়ে আমরা এই বংশগতি পরিবেশ বা প্রত্যেকটা চ্যাপ্টার যে আমরা পড়াচ্ছি সেটা নিয়ে কিন্তু আমরা শর্ট কোশ্চেন পুরোপুরি আলোচনা করব সেখানে। জাস্ট এটাতে আমরা শুধুমাত্র এইগুলোই পড়াচ্ছি ব্যাচের মধ্যে। তখন এলে পরে তখন আমাদের শর্ট কোশ্চেন প্লাস পড়া দুটোই একসঙ্গে আমাদের চলবে। ঠিক আছে? ওকে, দেখো স্টুডেন্টস, আমি আজকে তোমাদের তো ভালো একটা অফার নিয়ে এসেছি। তো আমরা এই আপার প্রাইমারি এবং প্রাইমারি, আমাদের যে আপকামিং আপার প্রাইমারি এবং প্রাইমারি যে পরীক্ষাগুলো আসতে চলেছে, তার জন্য আমরা সম্পূর্ণ ক্লাস আমরা করাচ্ছি এবং খুব ডেপথে করাচ্ছি। প্লাস যে হিজিবিজি অনেক কিছু যে দিচ্ছি সেটাও নয়, যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যেই আমরা ক্লাসটাকে নেওয়ার চেষ্টা করছি এবং করাবো আমরা। তো আমাদের দুটো ব্যাচ লঞ্চ হচ্ছে। তো একটাতে থাকছে সাইকোলজি বাংলা এবং ইংরেজি, আর একটাতে থাকছে শুধু ওই সোশ্যাল স্টাডিজ, যেটা আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি এবং কনস্টিটিউশন, এই বিষয় নিয়ে। তো যারা এই ব্যাচ নিতে চান বা নিতে চাও, তারা আমাদের ইউটিউবে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। এবং আমরা খুব বেশি ফিস নিচ্ছি না, তার কারণ হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টরা পাস করুক,
এবং তাদের যেন চাকরি পায় ঠিকঠাক ভাবে। তো সেই জন্য আমরা প্রত্যেকটা ক্লাস আমাদের যে ইউটিউব চ্যানেল আছে প্লাস আমাদের যে অ্যাপ, নিজস্ব অ্যাপ আছে, সেই নিজস্ব অ্যাপের মধ্যে দিয়ে আমরা সেই ক্লাসগুলো করাচ্ছি বা করাবো ভবিষ্যতে। তো সেখানে আমরা আরো ডিটেইলসে ক্লাস নিয়ে আলোচনা করব এবং সেখানে আমাদের চলছেও ক্লাস, সেই অ্যাপের মধ্যে আমাদের ক্লাস চলছেও অলরেডি। তো এই যে যেটা পড়ালাম এই জিনিসটাকে আরো বিস্তারিতভাবে আলোচনা করেই কিন্তু আমরা ওখানে পড়াচ্ছি। তো আমাদের সেখানে শর্ট কোশ্চেন আলোচনা হয়, প্লাস ক্লাস করানো হয় এবং তার সঙ্গে সঙ্গে আমরা কুইজ করাচ্ছি এবং একদম যেরকম পরীক্ষাতে কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করাচ্ছি। তো যারা এই ক্লাস নিতে ইচ্ছুক, যারা এটা নিতে ইচ্ছুক অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবে এবং আমরা খুব ন্যূনতম একটা ফিস নিয়ে তাদেরকে ক্লাস অবশ্যই ভালো করে আমরা গাইড করে দেব। এবং তার সঙ্গে আমাদের টোটাল যে বিষয়টা দুটো ভাবে ভাগ করা হয়েছে। কেউ যদি ভাবে শুধু সোশ্যাল স্টাডিজ নেবো সেটাও নিতে পারো, কেউ যদি ভাবে যে না সাইকোলজি, বাংলা এবং ইংরেজি এটা নেব সেটাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো পড়ে নেবে, ঠিক আছে, ওকে।